গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা ফেরিওয়ালা। ফেরিওয়ালার হাঁক শুনলেই নীলিমার মন রাস্তায় ছুটে যায়। বারান্দায় দাঁড়িয়ে হয়তো ডাকে, এই এসো দোতলায়, কি হয়তো চাকর দিয়ে ডেকে পাঠায়। পিঠের বোঝা নামিয়ে একটি ঘরমাক্ত জীব সিঁড়ির ধারে এসে বসে। নীলিমার দরজার আড়ালে দাঁড়িয়ে কত জিনিস যে নেড়েচেড়ে দেখে। 4 আনার জিনিস কিনতে আধ ঘন্টা লাগে। ফেরিওয়ালারা অতি ভালো লোক, অতি মধুর কথা বলে। তাছাড়া তাদের সঙ্গে প্রায় আজগুবি দরদস্তুর চলে। আর সত্যি, প্রথমে যা চাইল তার প্রায় অর্ধেক দামই হয়তো জিনিসটা দিয়ে যায়, তাও বাকিতে। কি জিনিস? যেমন ছিটের কাপড়, তাঁতের শাড়ি, কাচের চুড়ি, সিঁদুর, আলতা, চুলের কাঁটা, কত কি। আর বাবলুর জন্যে পুতুল, এটা ওটা। কতগুলো লোক আছে, তারা এই ঝাঁঝা রোদে চিৎকার করে হেঁকে যায়, চেয়াই, সাবান, তরল আলতা। পিঠের উপর বোঁচকাটার ভারে শরীরের ওপরের অর্ধেক তাদের বাঁকানো। ওই বোঝা নিয়ে এত বড় শহরে কোথা থেকে কোথায় তারা চলে যায়, নীলিমার ভাবতে অবাক লাগে। এদিকে শান্তনু ফেরিওয়ালা পছন্দ করে না। তার বড়লোকি মেজাজ। জিনিসের দরকার হলে নিউ মার্কেটে গিয়ে ঝনাত ঝনাত টাকা ফেলে নিয়ে এসো, হাঙ্গামা চুকলো। ফেরিওয়ালা জাপানি খেলো জিনিস এবং দরদস্তুর, তিনটের উপরই তার পরম নাকশিট কোনো ভাব। অথচ ঝনাত ঝনাতের অভাব প্রায়ই ঘটে। এবং শান্তনুর মতো চললে ভালো জিনিস কেনবার আশায় বসে বসে অনেক দরকারি জিনিস হয়তো কখনোই কেনা হতো না। তাছাড়া সংসারে কত জিনিস দরকার, পুরুষটা তার কি বোঝে? না বুঝুক, নাক ঢোকানো চাই সবটাতেই। যেমন ধরা যাক, নীলিমা সেদিন তার ফেরিওয়ালার কাছ থেকে 10 পয়সা করে 8 গজ মার্কিন রেখেছে। শান্তনু মুখ বাঁকিয়ে বলল, ওগুলো রাখলে কেন? নীলিমা হঠাৎ চটে গিয়ে বলল, রেখেছি তো রেখেছি, তুমি চুপ করো। শান্তনু সংক্ষেপে বলল, পয়সা নষ্ট। হ্যাঁ, তা তো বটেই। এদিকে বালিশের ওয়ার্ডগুলো সব ছিঁড়ে গেছে, তা নিয়ে প্যান প্যান করতে তো তোমাকেই শুনি। ও, এ দিয়ে বালিশের ওয়ার্ড হবে বুঝি? আগে হ্যাঁ, আর এই অভাগিনীর একটা সেমিজ। ওই মোটা কাপড়ে তোমার সেমিজ? আমাকে যদি বলতে। তোমাকে বললে তো সেমিজ কিনতে ছুট ওই হোয়াইট ওয়েলের দোকানে। তোমার বুদ্ধির দৌড় তো ওই পর্যন্তই। হয়তো 8 ডজন পিলো কেসও আসত। ভালোই তো, ভালো জিনিস তো ভালোই। তোমার সেমিজের জন্য আমি খুব চমৎকার একটা কাপড় কিনে আনবো, দেখো। থাক থাক, আমি গরিব মানুষ, আমার ওতেই হবে। তুমি আর তোমার ছেলে যত পারো বাবুগিরি করো। নীলিমা তক্ষুনি মেঝেতে মাদুর বিছিয়ে সেলাইয়ের কল নিয়ে বসে গেল। শান্তনু একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে বললে, এই খেয়ে উঠলে এক্ষুনি বসলে কল নিয়ে? ওই রকম করো বলি তো মাথা ধরা ছাড়ে না। ও, আমার মাথা, তা ধরলেই কি আর না ধরলেই কি? তোমার মাথা ঠান্ডা থাকলেই বাঁচি। তারপর চলল কলের ঘটর ঘটর। শান্তনু আর কি করে, রবিবারের দুপুরবেলা নভেল হাতে নিয়ে এপাশ ওপাশ। দুজনের কথা কাটাকাটি লেগেই আছে। শান্তনু যা বলবে, নীলিমা ঝাঁ করে প্রতিবাদ করবে। তারপর এক প্রস্থ ঝগড়া। জগতে এমন কোনো বিষয় নেই যাতে দুজনে একমত। সকালবেলা একটা লোক হেঁকে যাচ্ছে, আতাফল চাই, আতাফল। তক্ষুনি শান্তনু বলে উঠল, ওই যে তোমার কৃষ্ণের বাঁশি। নীলিমা বললে, ঠিক মনে করিয়েছ। আতাফলের কথা কদিন থেকে ভাবছি। তুমি ভালোবাসো না আতা? ওইসব বাজে ফলটল আমি খাইনি। তা খাবে কেন? মনে করো 12 পেয়ালা চা খেলেই খুব হলো। রাখি কয়েকটা, অফিস থেকে এসে খাবে। আতাওয়ালা এলো, 6টা ফল বেচে দিয়ে চলে গেল। শান্তনু বললে, সত্যি আমার এক এক সময় ফেরিওয়ালা হতে ইচ্ছে করে। বড় সুখ কি না, ওই রোদ্দুরে ঘুরে ঘুরে ক পয়সা বা রোজগার। আহা, ওরা বড় ভালো। ওদের মধ্যে আমি এই পর্যন্ত একটাও খারাপ লোক দেখিনি।
ওদের স্ত্রীদের মতটা নিশ্চয়ই অন্যরকম। আহা, ওদের আবার স্ত্রীপুত্র কোথায় সব দেশে পড়ে আছে, বছরে বুঝি দেখাও হয় না। শান্তনু একটা চিঠি লিখতে শুরু করেছিল, অন্যমনস্কভাবে বলল, তোমার মার্কেটের জোচ্চোরদের পয়সা দেওয়ার চাইতে ওদের পয়সা দেওয়ার ঢের ভালো। ওরা যে কি অসম্ভব গরিব ভাবতে পারো না। কেন বলো তো? সেদিন এক বুড়োর কাছ থেকে চীনের সিঁদুর নিলুম। ও বলে, এ পাড়ার সকলে আমার কাছ থেকে নেয়, আপনিও নেবেন মা। ও, তোমার নতুন পুষি হলো বুঝি? বলে, আর পারি নে মা, রোদে রোদে ঘুরতে, কিন্তু কি করব। বাবুরা সব বলেন, কত লোক তো সিঁদুর হেঁকে যায়, কিন্তু তোমার মতো জোরে আর কেউ হাঁকে না। আমার ডাক শুনলেই বাবুরা চিনতে পারেন। জোরে কি আর শখ করে হাঁকি মা? জোরে না হাঁকলে তো কেউ ডাকবে না আমাকে। এবারে কিছু পয়সা জমলেই দেশে চলে যাব। জানো, লোকটা হিন্দুস্তানি, দেশ মুজফ্ফরপুরে। বউ কবে মরে গেছে, এক মেয়ে আছে। বলছিল দেশে যাবার টাকা জমতে আরো 6 মাস নাকি লাগবে। আহা, মেয়ের জন্য মন কেমন করে না? আমি বলেছি ওর কাছ থেকেই সবসময় সিঁদুর কিনব, কিন্তু বছরে মানুষের কতটুকুই বা সিঁদুর লাগে। শান্তনু বললে, এরকম কত আছে, এত খাটে কিন্তু কি পায়? কিচ্ছু না। আমি যত খাটি তারই কি উচিত দাম পাই? কি যে বলো, সত্যি মনটা ভারী কেমন লাগে না? জানো, ও বলছিল কোনো বাড়িতে কাজ পেলে ফেরি করা ছেড়ে দেয়। তবে আর কি, আমাদের বাড়িতে ওকে বহাল করো। তা তো আর হয় না। সত্যি সত্যি কেষ্টটা ভারী ভালো, ওকে কি করে তুলব? আবার একজন ঝিও তো জুটিয়েছ। 3 জন মানুষের জন্য 3 জন লোক রাখবো নাকি? আমি তো আরো ভাবছি সামনের মাসে ঝি তুলে দেব। কিচ্ছু কাজে লাগে না, টাকার শ্রাদ্ধ। তারপর তুমি কোমর টাটিয়ে রোজ ঘরের মেঝে মুছবে, তাই তো? ইস, ওইটুকু কাজ করলে যেন আমি মরে যাব। তোমরা কিচ্ছু বোঝো না। বরং ঝি চাকরের পেছন পেছন তাড়না করবার চাইতে নিজের হাতে কাজ করে অনেক সুখ। বেশ, যা খুশি করো, বলেই শান্তনু চিঠি শেষ করে উঠে বসল। তার আপিসের বেলা হয়। আপিস মুখর ট্রামে বসে বসে শান্তনু ভাবে, সত্যি আয় বাড়াবার কিছু ব্যবস্থা না করলে চলে না। ভালো লাগে না আর এত টানাটানি। কিন্তু কি করবে? বিমার দালালি, নাকি মাসিক পত্রের জন্য গল্প লিখবে? এদিকে নীলিমার ভাবখানা যেন ভারী নিশ্চিন্ত। পাগল, এই আপিসের খাটনি, তারপর আরো কিছু করতে যাবে নাকি? শরীর বলে তো একটা জিনিস আছে মানুষের। কত টাকাই তো আনছো, আরো লাগবে কিসে? নীলিমা যখন তখন 2-4 পয়সা থেকে 2-4 টাকা পর্যন্ত বার করতে পারে। বিছানার তলায়, টেবিলের টানায়, সেলাই কোলের বাক্সে, যেখানে হাত দেবে সেখানেই কিছু আছে। হঠাৎ কিছু দরকার হলে শান্তনু জানে নীলিমা চালিয়ে নিতে পারবেই। কিন্তু একে অবশ্যই সচ্ছলতা বলে ভুল করা যায় না, প্রায়ই বেশ খোঁচা লাগে। নীলিমা প্রাণপণে হাসি ঠাট্টা করে ব্যাপারটাকে উড়িয়ে দেবার চেষ্টা করে, কিন্তু শান্তনুর মন খারাপ হয়ে যায়। আয় বাড়াবার চেষ্টা তাকে করতেই হবে। সে কি একটা টিউশনি পায় না? সেদিন সন্ধ্যার পর আপিস থেকে ফিরে চা খাচ্ছে, নীলিমা বলল, দেখো, সেই সিঁদুরওয়ালা বুড়ো আজ আবার এসেছিল। বিনা অভানেই আজ হঠাৎ শুনিও ডাকছে, তরলালতা, হেজলিন, পমেটম পাউডার। অবিকল ফেরিওয়ালার সুরে বলে উঠল নীলিমা। শান্তনু হেসে ফেলল। ও কি রাতারাতি বড় লোক হয়ে গেল? আমি তো অবাক। ও বললে অনেক কষ্টে এসব জুটিয়েছে, খালি সিঁদুর বেচে কিছুই হয় না। খুব খুশি লাগল। এবারে বোধহয় শিগগিরই ওর দেশে যাবার মতো টাকা জমে যাবে। কি বলো? তোমাদের দয়া। তা কত চাঁদা দিলে? 2 আনা দিয়ে একটা হারমোনিয়াম বাঁশি কিনেছি। বাবলু কি খুশি। শান্তনু গম্ভীর হয়ে বললে, না কিনলে কি চলতো না? এমনি করেই কত পয়সার অপব্যয় করো। কি যে বলো, ছেলেটা বাঁশি নিয়ে বাজাতে শুরু করেছে, কেড়ে নেওয়া যায় নাকি ওর হাত থেকে?
এ নিয়ে তো বোধহয় 50টা বাঁশি কিনলে। ছেলেটা 2 দিন লাফালাফি করে, তারপরে হয় ভাঙে নয় ফেলে দেয়। এত পয়সা কি জোটাতে পারি আমরা? কি আর করবে, শিশুরা তো ওই রকমই। তা 2 আনার বাঁশি কবে আর কিনেছি? 1 পয়সার বাঁশির বাঁশি তো। 1 পয়সা 1 পয়সা করে তার কম হয় না। ওহ, খুব তো হিসেব শিখেছ। কবে এত সুবুদ্ধি হলো? বড় যে বলছো অপব্যয়, ফেরিওয়ালাদের কাছ থেকে কত সস্তায় সব পাওয়া যায় তা জানো? সস্তাও যেমন, পচাও তেমন। তা তো ঠিকই। সেদিন 1.5 টাকা দিয়ে বাক্সওয়ালার কাছ থেকে বাবলুর যে কোটটা রেখেছি, সাধ্য ছিল তোমার 4 টাকার কমে কোথাও কেনো। আসল শাটিন, আর কি সুন্দর ছাঁটকাট। তোমাকে 500 দিন বলে বলে এই জামাটা কেনাতে পারলুম না। আর্মি নেভিতে যাবার মতো অবস্থা হবে তবে তো। আরও কত সুবিধে বাকি রাখা যায়, আস্তে আস্তে দিতে গায়েই লাগে না। শান্তনু সিগারেট ধরিয়ে বলল, এদিকে কত পয়সা যে বাজে খরচ হয়ে যায় তা তো ভাবই না। খামোখা কত কিছু কেন, সেসব কোনো কাজেই লাগে না। কাজে কোনটা লাগে আর কোনটা না লাগে তুমি তার কি জানো? 1000 রকম ছোটোখাটো জিনিস ব্যবহারের ফল হচ্ছে তোমার শারীরিক আরাম। সেই জিনিসগুলো তো তুমি আর চোখে দেখো না, যথা হাতা, খুন্তি, শিল, নোড়া ইত্যাদি। হার মানছি, এবার একটা পান দিলে বড় বাধিত হব। এই তো সেবারে পুরী থেকে ফেরবার সময় কটক স্টেশনে একখানি জাঁতি কিনেছিলাম বলে রাগ করেছিলে, অথচ কি সুন্দর জাঁতিখানা, কি চমৎকার কাজে লাগছে। নীলিমা উঠে গিয়ে পান সেজে নিয়ে এলো। একটু পরে বললে, জানো ওই বুড়ো ফেরিওয়ালা কি বলে? ও আমাদের সমস্ত জিনিস দেবে, সাবান, পাউডার, এমনকি তোমার সিগারেট। তারপর মাসের শেষে দাম নেবে। আমরা যেসব সাবান টাবান মাখি তার বাক্সগুলো পেলে ও ঠিক সেই জিনিস এনে দেবে। তোমার সিগারেটের একটা খালি টিন নিয়ে গেছে। মাস ভরে বাকিতে সিগারেট খাবার সম্ভাবনায় শান্তনু একটু উল্লসিত হয়ে বলল, বলো কি? নীলিমা বললে, তুমি যদি বলো ওকে ঠিক করি। বাবা, তোমার ওই নবকৃষ্ণ ভাণ্ডার যা চোর, বাকিতে যেমন দেয় দাম নেয় ডবল। ওদের তুমি এ মাস থেকে ছেড়ে দাও। বেশ, তোমার ফেরিওয়ালা দিয়ে সুবিধা হলেই হয়। ও দিতে পারলে দিক না, কি বলো? ভালোই তো। আমার সিগারেট কবে আনবে? বলেছে তো কাল নিয়ে আসবে। আর সত্যি পরের দিন শান্তনু অফিস থেকে ফিরে দেখে টেবিলের উপর আস্ত 2 টিন সিগারেট, আর তার সঙ্গে কয়েকটা ছবি আঁকা জাপানি অ্যাশট্রে, একটা বড় থালার উপর 4টে ছোট ছোট বাটি। নেহাত মন্দ না। কত দাম নিলে? 5 আনা বলেছে, এখনো দিইনি। সুন্দর না? তোমার পছন্দ হয়েছে? আর সস্তাও। শান্তনু বললে, নীলিমা স্বামীর মুখের দিকে বাঁকা চোখে একবার তাকিয়ে বললে, তোমার পছন্দ না হয় ফিরিয়ে দেব, অ্যাশট্রে তো তোমার দরকার। সত্যি বলতে ছেলের জন্য 1 পয়সার বাঁশি যতটা বাজে খরচ মনে হয়েছিল, শান্তনুর নিজের জন্য এই অ্যাশট্রে ঠিক ততটা মনে হল না। দমনা ভাবে বললে, আচ্ছা রেখে যা যখন। নীলিমা মুচকি হেসে বললে, তোমাকে দাম দিতে হবে না, আমি উপহার দিলুম ওটা তোমাকে। ও, এতই যখন তোমার দয়া, তখন 2 টাকা আমাকে ধারও তো দিতে পারো, বড় উপকার হয়। আমি গরিব মানুষ, 2 টাকা কোথায় পাবো? 2 আনা 4 আনা পর্যন্ত দৌড়। কেন, সেবার তো আস্ত 2 টাকা দিয়েছিলে। মনে আছে তাহলে? 2 দিনের কথা বলে 2 টাকা নিয়েছিলে আর ফিরিয়ে দিলে না। চোর। শান্তনু হেসে বললে, গোড়া থেকেই তাই। তোমাকে যখন মাতৃক্রোড় থেকে ছিনিয়ে আনলুম তখন ডাকাত বলতে পারতে। নীলিমা বললে, ওগো ভালো মানুষ, দয়া করে আমার টাকা 2 ফিরিয়ে দিতে ভুলো না, আমার কৌটোতে কিছু নেই। একটি পাউডারের কৌটো ফুটো করে নীলিমা তাতে বাজার ফেরত 2-4 পয়সা ফেলে রাখে। মাঝে মাঝে একটা দোয়ানি কি সিকি, কদাচ একটা আধুলি কি টাকা। জিনিসটা এক এক সময় ওজনে খুব ভারী হয়ে ওঠে, কিন্তু তার আসল ভার
বিশেষ কিছু নয়, কেননা গহ্বরে বেশিরভাগই তাম্র মুদ্রা। তবু সেটা অনেক সংকট থেকে বাঁচায়, এবং সংকট প্রায়ই ঘটে বলে তার উপর এত বেশি টানা হ্যাচড়া চলে, যেটা নীলিমার পছন্দ হয় না। সকালে উঠে দেখা গেল বাজারের পয়সা নেই, ভৃত্য অপেক্ষমান। নীলিমা আড়ালে গিয়ে কৌটোটা ঝেঁকে ঝেঁকে পয়সা বার করে। ভৃত্য কিছু দেখতে পায় না, কিন্তু ঝনঝন শব্দ শোনে কিনা কে জানে। পাউডারের তলানিতে সাদাটে হয়ে যাওয়া এক মুঠো তামার পয়সা চাকরের হাতে দিতেও কেমন লাগে। কিংবা হয়তো বাড়িতে হঠাৎ কোনো আত্মীয়রা বেড়াতে এসেছেন, নীলিমা তাদের বসবার ঘরে বসিয়ে লুকিয়ে একটু আধুলি উদ্ধার করে আনে, মিষ্টি মুখে ভদ্রতা রক্ষা হয়। একদা সেই কৌটো থেকে দুটো টাকা ধার করে শান্তনু আর ফিরিয়ে দেয়নি। নীলিমা সুযোগ পেলেই সেটা শোনায়। শান্তনু তার শেষ কথা বললে, আমি তো তোমার কৌটোর ভরসাতেই আছি, আর সম্প্রতি তোমার ফেরিওয়ালার। ঘরে বসে ধারের সিগারেট খেয়ে শান্তনুর মেজাজটা বেশ ভালোই যাচ্ছিল। এর মধ্যে এক কাণ্ড। সকালবেলায় চা খেয়ে কাগজ কলম নিয়ে বসেছে। এক বন্ধু বলেছে, আধুনিক মেয়েদের বিরুদ্ধে 2 পৃষ্ঠায় সাধু ভাষায় কিছু অসাধু বচন ঝাড়তে পারলে 10টা টাকা পাওয়া যাবে। বিষয়টা মোটেই মনোপুত নয়, কিন্তু 10টা টাকাও ছাড়া যায় না। কিছুতেই লেখা এগোচ্ছে না। সিগারেটের পর সিগারেট খামোকা পুড়ে যায়। এদিকে ঘরের বাইরে নীলিমা অবিশ্রান্ত কার সঙ্গে যেন বকর বকর করছে। খানিক পরে মনে হল এ কোনো ফেরিওয়ালা না হয়ে যায় না। রাগে তার মুখ কালো হয়ে গেল। কার সাধ্য এ বাড়িতে একটু নিরিবিলি বসে কাজ করে? সব সময় বাজার বসেছে। এদিকে সে 10টা টাকার জন্য মাথা খুঁড়ে মরছে, ওদিকে নীলিমার কাণ্ডটা দেখো। ঠিক আধুনিক মেয়েদের মারাত্মক আক্রমণ করবার মতোই যখন তার মনের অবস্থা, এমন সময় নীলিমা ঘরে ঢুকে নিচু গলায় বললে, শোনো, ওই ফেরিওয়ালা যে টাকা চাইছে। আমাকে কেন বলতে এসেছ কথা? বলে উঠল শান্তনু। কাকে বলবো তবে? শোনো না, ও বলছে এত জিনিস দিয়ে ও আর কুলিয়ে উঠতে পারছে না, টাকাটা না পেলে ওর চলবে না। তা বলে এক্ষুনি চাই, এই মুহূর্তে? বড্ড পেড়াপেড়ি করছে। গরিব মানুষ ঠিকই তো, এত সিগারেটও কোত্থেকে বা দেবে? সব শুধু 6 টাকা 13 আনা হয়েছে। এখন মাসের শেষ, কোথায় পাবো টাকা? তাই তো ভাবছি। আগে ভাবলেই ভালো করতে। যত রাস্তার লোক ধরে ধরে জোটাবে। কি বোকার মতো কাজ করো এক এক সময়। শেষ কথাটা হজম করে অতি নিচু গলায় নীলিমা বললে, কাল আসতে বলবো ওকে? পারবে জোগাড় করতে? কাগজের উপর গোটা 2 লাইনের আঁকে বুকের দিকে তাকিয়ে শান্তনুর শরীরটা যেন জ্বলে গেল। চড়া গলায় বলে উঠল, কোত্থেকে জোগাড় করব? তুমি জানো না আমার অবস্থা। এখন আমাকে ধার করতে ছুটতে হবে তো? আর চাওয়া মাত্রই ধারই বা কে দেবে আমাকে? নীলিমা প্রায় হাওয়ায় মিলিয়ে গিয়ে বললে, ও তো বলেছিল মাসের শেষে নেবে। এরকম হবে জানলে। হ্যাঁ হ্যাঁ, তোমার ফেরিওয়ালা তো এরকমই। চোর চোর, বাড়ির মেয়েদের ঠকিয়ে 2 পয়সা করাই তো ওদের পেশা। আর তুমিও যেমন। ফেরিওয়ালা টাকা ছাড়া কি আর সময় কাটাবার উপায় নেই? দরকারই তো ডাকি। অদরকারেও ডাকো। জানো কিছু নেবে না, হাতে পয়সা নেই, তবু কত লোককে ডেকে এনে 1 ঘন্টা জিনিসপত্র ঘেঁটে ফিরিয়ে দাও, লজ্জাও করে না। আমি তোমাকে বলছি, কক্ষণ আর এ বাড়িতে ফেরিওয়ালা ডাকতে পারবে না। মুহূর্তে ঝলসে উঠল নীলিমার চোখ। বেশ, আর ডাকব না। এই বাড়ি তোমার, তোমার ইচ্ছে মতোই সব হবে। কিন্তু এটা ঠিক যেন, যত জিনিস আমি ওদের থেকে কিনি সবই তোমার আর তোমার ছেলের জন্যে। আমার জন্যে নেহাত যা না হলেই নয়। এই 6 টাকা 13 আনার মধ্যে 5 টাকাই তোমার সিগারেটের, মনে রেখো। আর সাবান, তাও তোমার। আর বুঝি কয়েকটা কাচের গেলাস, তাও। থাক থাক, আর হিসাব শুনতে চাই নে। এক্ষুনি বিদায় করে আসছি ওকে। এক ঠেলায় চেয়ারটা সরিয়ে শান্তনু বাইরে গিয়ে দেখে, বুড়ো মতো এক লোক সামনে প্রায় একটি মনোহারী দোকান সাজিয়ে বারান্দায় বসে গামছা নেড়ে হাওয়া খাচ্ছে। রাগে শান্তনুর মুখ দিয়ে হিন্দি বেরিয়ে গেল,
এই ভাগো, বাহার যাও, নিকালো, আমি নিকালো। শান্তনুর সঙ্গে তার সিগারেট সরবরাহকারীর প্রথম সাক্ষাৎ হল এই রকম। লোকটি তার কুঁকড়ানো মুখ তুলে অবাক হয়ে তাকালো শান্তনুর দিকে। ক্যা মালুম নেই হতা, বাহার যা জলদি, বলে শান্তনু ওর দুটো একটা জিনিস পা দিয়ে ঠেলেও দিল বুঝি। লোকটা একটা কথা বললে না, মাথা নিচু করে আস্তে আস্তে তার সব পসরা কুড়িয়ে নিয়ে বস্তা বাঁধলে, তারপর সেটা ঘাড়ে করে আস্তে আস্তে নেমে গেল সিঁড়ি দিয়ে। শান্তনু ঘরে ফিরে এসে বলল, আপদ গেছে, কক্ষণ আর ডেকো না বলে দিলাম। কথা বলতে গিয়ে নীলিমার ঠোঁট কেঁপে উঠল। চেষ্টা করে নিজেকে সামলে নিয়ে সে বলল, খুব তো বিরক্ত করে এলে, তা ওটা আমার উপর করলেই ভালো হতো, ও বেচারা তো কোনো দোষ করেনি। নিষ্ঠুরতার একটা নেশা আছে, তারই ঝোঁকে শান্তনু বলে উঠল, নাও নাও, রাস্তার লোকের ওপর অত দয়া না করে নিজের স্বামীকে একটু আধটু দয়া করতে শেখো। নীলিমার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল, চোখ ঝকঝক করে উঠল। দাঁতে দাঁত চেপে সে বললে, এটাই তো তুমি জানাতে চাও যে তুমি প্রভু? তুমি প্রভু এ তো কবেই বুঝেছি, আমি তোমার দাসী ছাড়া কিছু নই। তোমার সব খুঁটিনাটি মর্জি মেনে চললে মাঝে মাঝে পিঠে একটু হাত বুলোতে পারো বটে, আমার নিজের বলে কিছু আছে নাকি? আমি তো সেই রকমই চলি, তুমি যা ভালোবাসো। তুমি যা ভালো না বাসো তা না করাটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। বলতে পারবে আমার নিজের কোনো শখ বলে কিছু আছে? নিজের খেয়ালে একটা টাকা কখনো খরচ করেছি? ভিখিরির মতো কুড়িয়ে কাচিয়ে 2-4 পয়সা যা জমাই, তাই দিয়ে কখনো এটা কখনো ওটা কিনি। তাই তো তোমার এত রাগ। ওই বুড়োকে তোমার সিগারেটের জন্যই ঠিক করেছিলুম। সবসময় হাতে পয়সা থাকে না, অসুবিধে হয়। জানি জানি, আমি সিগারেট খেয়ে পয়সা নষ্ট করি, এই কথা কত আর শোনাবে? আমার বাবুগিরির মধ্যে তো ওই সিগারেট। তা তুমি যাই বলো, সিগারেট না হলে আমার চলবে না। এত খেটে রোজগার করি, এই সামান্য একটা বিলাসিতাও কি আমার অন্যায়? থাক থাক, আর বলো না। তুমি একা থাকলে তো ভালোই থাকতে। আমাকে বিয়ে করে গরিব হয়েছ, ও কথাটার নাই শোনালে। আমি এলাম, বাবলু এলো, কত পারল খরচ। তোমার নিজের সুখ সুবিধে সব গেল, সবই তো জানি। কেন আমাকে বিয়ে করেছিলে? এত কঠিন দুঃখ কেন দিলে আমাকে? তোমার জীবনের সমস্ত জিনিসের মধ্যে নিজেকে প্রাণপণে বিলিয়ে দিয়ে ভাবি, এই তুমি চেয়েছিলে। আমাকে না হলে তোমার কিছুতেই চলত না, চলবেও না। ভুল ভুল। আমরা মেয়েরা শুধু মনে মনে খেলাঘর সাজাই, তাছাড়া আর কি? বলতে বলতে নীলিমা ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে শান্তনু হঠাৎ লক্ষ্য করলে ঘড়ির কাঁটা 9টা ধরো ধরো। পাগলের মতো ছুটে গেল বাথরুমে, মাথায় 2 ঘটি জল ঢেলে এসে হাঁকে ডাকে কেষ্টকে অস্থির করে তুলে গোগ্রাসে কিছু ভাত গিলে পাতলুন আর কোট চাপিয়ে ঊর্ধ্বশ্বাসে গিয়ে ট্রাম ধরল। নীলিমার সঙ্গে আর একটা কথা বললে না। বৃষ্টি একটা কাণ্ড হয়ে গেল। অফিস থেকে ফিরে ঘরে ঢুকেই শান্তনু পকেট থেকে একটি 10 টাকার নোট বার করলে। এই নাও, তোমার ফেরিওয়ালার পাওনা চুকিয়ে দিও। হেসে বললে কথাটা, ঈষৎ ঠাট্টার ঝোঁকে, যেন সকালবেলার ঘটনাটা এই একটুখানি হালকা হাওয়ায় উড়িয়ে দিতে চায়। নীলিমা স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তোমার কাছেই রাখো। শান্তনু আবার বললে, নাও রাখো। নীলিমা নিলে নোটটা, কাপড়ের আলমারির দেরাজে রেখে দিয়ে বললে, চা খাবে এসো। খাবার টেবিলে বিরাট আয়োজন। নীলিমাই বসে বসে ওসব করেছে। খিদে পেট জ্বলে যাচ্ছিল শান্তনুর। দ্রুত বেগে খেতে শুরু করল। একটু পরে বলল, তুমি খাচ্ছ না? আমিও খাচ্ছি। একটু সিঙাড়া ভেঙে মুখে দিলে নীলিমা, আধ পেয়ালা চা ঢেলে নিলে। হয়তো সে কেঁদেছে, হয়তো দুপুরে সে খেতে বসেও কিছু খেতে পারেনি। এদিকে শান্তনু আপিসে পৌঁছেই যা হোক করে সেই প্রবন্ধ লিখে বেয়ারার হাতে পাঠিয়ে 10 টাকা আনিয়েছে। লাঞ্চের সময় খুব খিদে পেয়েছিল, তবু ভালো করে কিছু খায়নি,
তাহলে নোটটা ভাঙাতে হয়। এমনি করে নোটটি উপার্জন ও রক্ষা করে বাড়ি নিয়ে এসেছে। কিন্তু নীলিমা একবার জিজ্ঞেস করলে না কোথায় পেলে। কথাগুলো মনে মনে সাজানো ছিল, বলা হল না। চাপা গুমোট রাত্রি কাটল তার পরের দিন। আপিস থেকে ফিরে শান্তনু জিজ্ঞেস করল, তোমার ফেরিওয়ালা এসে টাকা নিয়ে গেছে? না, আসেনি? কাল আসবে দেখো। টাকা যখন পাবে না এসে যাবে কোথায়? কিন্তু শান্তনুর মুখে একটা উদ্বেগের ছায়া পড়ল। 4 দিন কেটে গেল, বুড়ো এলো না। শান্তনু বললে, নীলিমা কেমন হলো? আসে না কেন লোকটা? কি জানি। অসুখ করল নাকি? তোমার তো আরো সব ফেরিওয়ালা আছে, তাদের দিয়ে একটু খোঁজ করাও না। নীলিমা চুপ করে রইল। রাস্তায় ওর ডাক শুনতে পাও না? কই, শুনি না তো। কাল মন দিয়ে শোনবার চেষ্টা করো তো। কিন্তু পরের দিনও সেই বুড়োর চড়া হাঁক শোনা গেল না একবারও। তার পরের দিন রবিবার। শান্তনু সারা দুপুর ঘুমোতে পারলে না। প্রায়ই উঠে উঠে বারান্দায় যায়, মনে হয় সেই বুড়োকে বুঝি দেখবে। কিন্তু কোথায়? 1 মাস কেটে গেল। কি আশ্চর্য! শান্তনু হঠাৎ একদিন বলল, সেই বুড়ো আর এলোই না। এলো না তো। কি হল ওর বলো তো? বড় ম্লান দেখালো শান্তনুকে। প্রশ্নটা বড় অসহায় শোনাল। হয়তো দেশে ফিরে গেছে ওর মেয়ের কাছে। কি বলো? হয়তো গেছে। হয়তো গাড়ি চাপা পড়েছে, হয়তো জ্বর হয়ে মরে গেছে, কি হয়তো কলকাতারই অন্য কোনো পাড়ায় ঝাঁঝা রোদ্দুরে পথে পথে ঘুরে গলা ফাটিয়ে চীনে সিঁদুর হেঁকে বেড়াচ্ছে। দেশে যাবার পয়সা জমতে এখনো ঢের দেরি। কে জানে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা ফেরিওয়ালা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।